পবিত্র ঈদুল আজহা কাল উদযাপনে প্রস্তুত দেশ। ঈদযাত্রায় মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি ফিরতে পারছে, জানালেন সড়কমন্ত্রী। এবং আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পুষ্টিচা নিবেদিত বিজয় রাত্রের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে আগামীকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। তাই রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে প্রতিদিনের মতো আজও হয়েছে শিডিউল বিপর্যয়। সেই সঙ্গে বিনা টিকিটে যাত্রীদের ভ্রমণের কারণে ভোগান্তি চরমে বলে অভিযোগ করেন টিকিটধারী যাত্রীরা। এদিকে বাস কাউন্টারগুলোতেও বাড়তি ভাড়ার অভিযোগ সহ নানা বিড়ম্বনার কথা জানান যাত্রীরা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়ায় আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আগের তুলনায় এখন পরিবেশ অনেক ভালো জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সরকার ভাড়া নির্ধারণ করে দিয়েছে, ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। যাত্রীদের ভোগান্তি কমাতে সাধ্যের মধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় সড়কে পশুর হাট বসানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সড়কমন্ত্রী। লাইন ধরে যাত্রীরা দেখেছেন যে টিকিট নিচ্ছে, ভাড়াও ঠিক আছে। বাসে যাত্রীদের কাছে উঠে জিজ্ঞেস করলাম হঠাৎ করে একটা বাসে, সেখানেও তারা বলছে যে না, তারা ভাড়া ঠিক মতো দিয়েই যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে ঈদযাত্রাটা আমার কাছে মনে হয়েছে অনেক চ্যালেঞ্জ। আপনারা জানেন যে 1.5 কোটি মানুষ ঢাকা থেকে 2 দিন 3 দিনের মধ্যেই এসে যাবে, গন্তব্যে যাবে, প্রত্যন্ত অঞ্চলে যাবে। আবার প্রায় 80 লাখের মতো কুরবানিযোগ্য পশুও ক্যারি করতে হবে। তো যাত্রী অনেক, মানুষ এবং পশু মিলিয়ে। আবার আমাদের পরিবহন সেক্টরের যে সামর্থ্য আছে সেটার শতভাগ দিয়ে আমরা চেষ্টা করেছি। মোটামুটিভাবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এবং আমার মনে হয় যে আপনারা দ্বিমত হবেন না। আমরা আসছিলেন আমার কাছে, আপনারা এখন যখন যাই যে তারা নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে, এবং যাত্রীরাও তাই বলছে শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে, এখনও পর্যন্ত টিকিট পাচ্ছে। তো সব কিছু মিলে একটা ভালো ঈদযাত্রা আমরা ম্যানেজ করতে সক্ষম হলাম, এটুকুই বলবো। ঈদুল আজহাকে ঘিরে রাজধানীতে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। ঈদের জামাত ও ছুটিতে নগরী ফাঁকা হয়ে পড়ার সময় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সমন্বিত প্রযুক্তি নির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন। একই সঙ্গে ঈদ জামাতে বিপুল পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সাইবার ইউনিট সক্রিয়ভাবে কাজ করবে বলে জানান তিনি। দুপুরে রাজধানীর জাতীয় ঈদগাহের
নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ঈদ উপলক্ষে রাজধানী জুড়ে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঈদের জামাতে 1500 পুলিশ সদস্য এবং ডিএমপিতে 15,000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ পুলিশ কমিশনার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। পুরো ঈদগাহ এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ফাঁকা বাসাবাড়ি এবং বাণিজ্যিক এলাকার জন্য আমরা আলাদা নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছি। ঈদের ছুটিতে নগরীর অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা ফাঁকা হয়ে যাওয়ায় সেসব এলাকার নিরাপত্তা ব্যবস্থায় যে সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি সেটি হচ্ছে মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল জোরদার করেছি। সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপয়েন্ট স্থাপন করা হচ্ছে। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও সিআইডির কর্মকর্তাদের নিয়ে করা এই কমিটিকে আগামী 72 ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। আজ ঘটনার পর দ্রুত কমিটি করে এ নির্দেশনা দেওয়া হয়। এদিকে শিশু মৃত্যুর পর হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও এনআইসিইউর কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যু হয়েছে বলে মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তিনি জানান, এরই মধ্যে কারিগরি ত্রুটি খতিয়ে দেখতে তদন্ত কাজ শুরু করেছে সিআইডির বিশেষজ্ঞ দল। হাসপাতালের যে রুমটিতে আমরা এই শিশুদেরকে চিকিৎসারত অবস্থায় হারিয়েছি তাদের এই চিকিৎসা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা এবং যে রুমটিতে ওনারা অবস্থান করছিলেন সেই রুমটিতে যে সেবা দেওয়া হচ্ছিল সেই সেবার যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে যে প্রশ্নটি এসেছে যে ওখানকার এসি জটিলতা অথবা যদি কারিগরি অন্য কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিগুলোকে সঠিকভাবে নির্ণয় করে এই 6টি শিশুকে যে আমরা হারালাম এবং এই বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ উদ্ভাবন করা এবং তাদের ব্যবস্থাপনায় যদি কোনো ঘাটতি থাকে সেই লক্ষ্যে এই 3 সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি প্রয়োজনে টেকনিক্যাল এক্সপার্ট যদি সেটি কারিগরি ত্রুটির বিষয়ের জন্য যদি কোনো আমাদের নিমিউ অথবা অন্যান্য জায়গা থেকে যদি কোনো টেকনিক্যাল কমিটি হয় তারা সেখানে কোঅপ করে নিতে পারবে এবং আমরা আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে। জনগণের কাছে সরকার দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সীমান্তে যে কোনো পুশির ন্যাক্কারজনক উল্লেখ করে রিজভী বলেন, এখানে গোপন এজেন্ডা রয়েছে বলে জনমনে প্রশ্ন রয়েছে। সেই সঙ্গে যত্রতত্র বসা গরুর হাট সরানোর জন্য সরকারের নির্দেশনা তুলে ধরার কথাও জানান তিনি। ভারতের যে একটা গণতান্ত্রিক চেহারা, একটা ধর্মনিরপেক্ষ তাদের যে সংবিধানে রয়েছে, এটার যে চেহারা, সেকুলারিজমের যে চেহারা, সেটা ক্রমান্বয়ে ফেড হয়ে আসছে, ক্ষীণ করে দেওয়া হচ্ছে এবং প্রকারান্তরে ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন মতাবলম্বীদের উপর সেখানে ক্রমাগতভাবে জুলুম বাড়ছে। এটা নিঃসন্দেহে আমরা এর মধ্যে শুনেছি 100 জনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি মনে করি যে তারা ওই বিভিন্ন দেশে আমরা এথনিক ক্লিনজিংয়ের যে বিষয়গুলো দেখি, এথনিক ক্লিনজিং, হ্যাঁ, তো এই এথনিক ক্লিনজিংয়ের মানে একটা খুব গোপন এজেন্ডা নিয়ে কাজ করছেন কিনা এটা নিয়ে গোটা বিশ্বব্যাপী মানে এটা প্রশ্ন দেখা দিয়েছে, জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। সকালে গাইবান্ধার সাদুল্লাপুরের ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর পূর্বপাড়া মুসলিম উম্মাহ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। নামাজ ও খুতবা শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সকলে মিলে কোরবানিও সম্পন্ন করেন। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার 16 গ্রামে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। হজরত কাদেরিয়া, চিশতিয়া, তরিকাপন্থী ও কাদিয়ানি সম্প্রদায় সৌদির সঙ্গে মিল রেখে প্রতি বছর ঈদ উল আজহা উদযাপন করে থাকেন। প্রায় 150 বছর ধরে বরগুনার বিভিন্ন গ্রামে এইভাবে ঈদ উল আজহা উদযাপন হয়ে আসছে। এছাড়া মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় শতাধিক মুসল্লি আগাম ঈদ পালন করেছেন। এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দীর্ঘ 17 বছর সিরাজগঞ্জে কোনো আইন কানুন ছিল না, যার যেখানে ইচ্ছা ট্রাক ও বাস থামিয়ে কাজকর্ম করত। সিরাজগঞ্জ শহর বিশৃঙ্খলা শহরে রূপান্তরিত হয়েছিল। তবে চেষ্টা চালানো হচ্ছে সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশৃঙ্খলা মুক্ত শহরে রূপান্তর করার। সকালে সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর বাস টার্মিনালের সংস্কার কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ আব্দুল কাদের শেখ, পৌর প্রশাসক শাহাদাত হুসেইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ 17 বছর সিরাজগঞ্জে কোনো আইন কানুন ছিল না, যার যেখানে ইচ্ছা ট্রাক থামায় বাস থামায় কাজকর্ম করতো। সিরাজগঞ্জ শহরটা একটা বিশৃঙ্খল শহরে রূপান্তরিত হয়েছে। আমি চেষ্টা করতেছি সিরাজগঞ্জ শহর একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং শৃঙ্খলাবদ্ধ শহর। সেই জন্য বাস স্ট্যান্ড, তারপরে তোমার ট্রাক স্ট্যান্ড সব আমি শহর থেকে বের করে নিয়ে আসতেছি। মানুষ শহর থেকে এসে এখান থেকে চলে যাবে। এটা সারা পৃথিবীতে আছে, ঢাকাতেও আছে, এখানেও তাই হবে। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন সামরিক প্রধান মোহাম্মদ ওদেহ গাজার উত্তরাঞ্চলে এক বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘ কয়েক মাস ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওদেহ ও তার সহযোগীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। এর ভিত্তিতে গাজা সিটির কয়েকটি ভবনে হামলা চালানো হয়। গত সপ্তাহে ইজ আল দিন হাদ্দাদ নিহত হওয়ার পর মোহাম্মদ ওদেহ হামাসের সামরিক শাখার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। 7 অক্টোবরের হামলার পরিকল্পনা ও সমন্বয়ে ওদেহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার মৃত্যু হামাসের পুনর্গঠন প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ আঘাত হেনেছে বলে দাবি করেছে আইডিএফ। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময়ের কয়েক ডজন অঘোষিত রাসায়নিক অস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জামের সন্ধান পাওয়া গেছে। আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরীক্ষা সংস্থা OPCW জানিয়েছে, সিরিয়ার উত্তর উপকূল ও মধ্যাঞ্চলের কয়েকটি উচ্চ অগ্রাধিকার এলাকায় অনুসন্ধান চালিয়ে আকাশে নিক্ষেপযোগ্য বোমা, রকেট, রাসায়নিক পদার্থ এবং বিপুল নথিপত্র উদ্ধার করা হয়েছে। এসব স্থাপনা আগে সিরিয়ার ঘোষণায় অন্তর্ভুক্ত ছিল না। OPCW বলছে, সিরিয়ার দেয়া পূর্বের তথ্য অসম্পূর্ণ ছিল এবং এখনও কিছু অস্ত্র ও উপকরণ হিসাবের বাইরে রয়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে 18 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ। এদিকে উদ্ধারকৃত সামগ্রী বিশ্লেষণ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দারুণ পারফরমেন্সের পর বাংলাদেশের একাধিক ক্রিকেটার বড় অগ্রগতি করেছেন। দুপুরে ছেলেদের ক্রিকেটের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। হালনাগাদে দেখা যায়, ব্যাটিং র্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম 10 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 16 নম্বরে উঠেছেন। তার রেটিং এখন 681। একই র্যাঙ্কিংয়ে লিটন দাস 14 ধাপ উন্নতি করে
24 নম্বরে অবস্থান করছেন। এদিকে বোলিং র্যাঙ্কিংয়ে তাইজুল ইসলাম দ্বিতীয় ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 11 নম্বরে উঠেছেন। তার রেটিং এখন 732। এছাড়া পেসার নাহিদ রানা 10 ধাপ এগিয়ে 54 নম্বরে পৌঁছেছেন। অন্যদিকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ আগের মতোই 4 নম্বরে আছেন। পাশাপাশি বোলিং তালিকায় তিনি 25 নম্বরে উন্নীত হয়েছেন। আতলেতিকো মাদ্রিদের হয়ে টানা দ্বিতীয়বার ক্লাবের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। 2025-26 মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে 20 গোল ও 9 অ্যাসিস্ট করে দলের আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দিয়াগো সিমিওনের দলে বড় ম্যাচগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে আলভারেজ দ্রুতই হয়ে উঠেছেন আক্রমণের মূল ভরসা। তবে ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। গুঞ্জন রয়েছে ক্লাবের বর্তমান পরিস্থিতিতে তিনি সন্তুষ্ট নন। এই সুযোগে তাকে দলে টানতে আগ্রহী হয়ে উঠেছে বার্সেলোনা। রবার্ট লেভানডোভস্কির সম্ভাব্য বিদায়ের পর কাতালান ক্লাবটি নতুন স্ট্রাইকার হিসেবে আলভারেজকে প্রধান লক্ষ্য বানিয়েছে। তবে এখনও আতলেতিকো মাদ্রিদ বা খেলোয়াড়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পবিত্র ঈদুল আজহা কাল উদযাপনে প্রস্তুত দেশ। ঈদযাত্রায় মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি ফিরতে পারছে, জানালেন সড়কমন্ত্রী। এবং আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।